কিভাবে কি লিখে সার্চ দিলে এটা পাবো? আচ্ছা আমি দিচ্ছি github.com/jadid rushdit জাতি ZADID RUSDID আচ্ছা এখন এটা থেকে করেন, আমরা গিটহাবে পরে যেতে পারবেন, অসুবিধা নেই। যারা প্রবলেম ফেস করবেন পরে স্যার ম্যাডাম হেল্প করবে আপনাদের। জাস্ট এক্সারসাইজটা করেন, কারণ এটা অনুসারে আমি ডিসকাস করবো আর কি। হ্যাঁ সবগুলি খুলি। হ্যাঁ, জাস্ট সবগুলো লিখে তারপর একটা একটা করে, মানে আপনি একটা লাইন লিখবেন এবং একটা লাইন আমরা এখানে আউটপুট দেখবো এবং ডিসকাস করব, ছোট ছোট ডিসকাশন। আচ্ছা, এই MDN মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এখানে জাভাস্ক্রিপ্টের অনেক সুন্দর সুন্দর মানে আর্টিকেল হিসেবে পাবেন বা টিউটোরিয়াল হিসেবে পাবেন, এটা আর কি ফলো করতে পারেন। MDN মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, সিম্পল সার্চ দিবেন মজিলা জাভাস্ক্রিপ্ট লিখে, ব্যাস। তাহলে এই হলো রিসোর্স আর এই হলো গিটহাব। এই কোডটুকু একটু লিখেন এন্ড দেন আমি আবার ডিসকাস করতেছি।
আচ্ছা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কাজ করি, যারা প্রোগ্রামিং এ আর কি নতুন বা যারা করছেন ইভেন, কোনো অসুবিধা নেই। একই জিনিস তাদের প্রথম একটা জিনিস থাকে কি, আমি যে একটা প্রোগ্রাম লিখবো, আমি যে একটা কাজ করব, এটার আউটপুট আমি কিভাবে দেখবো? না দেখলে যে আপনি কিছু একটা করছেন বুঝবেন কিভাবে? বুঝে গেছে আমার কথাটা? আমি কিছু একটা দেখতে চাই, আমি একটা কিছু করলাম, আমি কিছু একটা দেখবো, এটার ইন্টারনাল টেকনিক্যালিটিস কি জিনিস আমি সেদিকে যাচ্ছি না। সুইচ অন করলে বাতি জ্বলবে, বাতি জ্বললে না আমি বুঝবো আমার সুইচটা অন করছি, কিছু একটা হয়েছে, নাহলে আমি বুঝবো না। তো আমাদের প্রথম মানে এখানে যে এক্সারসাইজটা আছে, এই এক্সারসাইজে মেইন ফোকাস এরিয়াটা ওইটাই যে জাভাস্ক্রিপ্টে কিছু একটা করে দেখার উপায় কি। বুঝে গেল? জাভাস্ক্রিপ্টে কিছু একটা করে দেখার উপায় কি? লেটস সি। এটা সিম্পল একটা HTML ফাইল, যদিও আমি এই মুহূর্তে কোনো HTML সিনট্যাক্স রাখলাম না। না রেখে আমরা সরাসরি একটু এটা নিয়ে নেই। তো সমস্ত কিছুই এই যে চিহ্নটা, এই চিহ্ন মিন্স কমেন্টিং। HTML এ কমেন্টিং করছেন না? তো HTML কমেন্টিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টিং করাটা একটা বলতে পারেন ল্যাঙ্গুয়েজের পার্ট, যে আপনি কমেন্ট করতে পারবেন। কমেন্ট করতে পারা মানে হলো ব্রাউজার ওটাকে রেন্ডার করবে না, ঠিক আছে? তার মানে এখানে এতগুলো লিখা আর না লেখা প্রোগ্রামিং পার্সপেক্টিভে, ব্রাউজার রেন্ডারিং এর পার্সপেক্টিভে একই কথা, লেখা না লেখা। আমরা যদি শুরু করি, মনে করেন যে আমরা যদি শুরু করি ফর এক্সাম্পল
এই লাইনটা দিয়ে উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, বাকিটা এখানে থাকা এবং না থাকা কিন্তু সেম। কাজে এখানে আছে, জাস্ট আমি আগে দেখে রাখছি রেফারেন্সের জন্য। আপনি খালি খেয়াল করেন যে আমি 3 নাম্বার লাইনে যা লিখছি আসলে সেটাই ইফেক্টিভ হবে, বাকি লাইনগুলো কিন্তু ইফেক্টিভ হবে না। তো উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট এটা হলো আমরা কোনো একটা কিছু ডিসপ্লে করার HTML রান করতে সার্ভার লাগে না, বাট যেহেতু এটা ওইভাবে সেট করা আছে তো দেখেন যে আমরা একটা HTML পেজে যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করি? একটা HTML পেজে এটা ধরেন এখানে কিছুই নাই, এটা একটা HTML পেজ, তাহলে এখানে কি শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখলে আসবে না? তার মানে এটা ছিল সিম্পল HTML এ, তাই না? HTML এ ট্যাগ টুগ না দিলেও চলছে,
আর এটা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি ব্রাউজারে, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যখন আমি লিখতেছি এই একই জিনিসে আসছে। ওকে, আমরা একটু চেঞ্জ করি যেন বোঝা যায় যে দুটো আলাদা ছিল। ঠিক আছে, তাহলে বিষয়টা দাঁড়ালো আমি কি করলাম, একটা আউটপুট দেখার উপায়, তার জন্য আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এইভাবে বলার মাধ্যমে আমরা লিখতে পারি। আমাদের লেখার আরেকটা উপায় হলো উইন্ডো ডট ডকুমেন্ট রাইট লাইন এলএন। এইটার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি এরকম দুটো লিখি, দেখেন উইন্ডো ডট রাইট আমি দুবার লিখতেছি আর রাইট লাইন আমি দুবার লিখতেছি, পার্থক্যটা কি? আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি সিলেকশন সোর্সটা দেখি, দেখেন তো পার্থক্যটা কি? যেটাকে আমরা রাইট লাইন বলছি পরেরটা কিন্তু সোর্সের নিচের লাইনে চলে আসছে, খেয়াল করছেন? আবার বলছি, আমরা মনে করেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছি, যখন লেখার সময় বলে দিতে পারি যে তুমি এর পরে যে লেখাটা আসবে তাকে নতুন লাইনে ফেলে দিবা। বুঝে গেছে? নতুন লাইনে দেখতে এটা কিন্তু ব্রাউজারের সোর্সে দেখা যাবে, আউটপুটে কেন দেখা যাবে না? কারণ HTML যত স্পেসই থাকুক কতটুকু রেন্ডার করে? একটা সিঙ্গেল স্পেস হিসেবে। সেই জন্য দেখেন খেয়াল করে যে এইখানে হয়তো নিউ লাইন, এই হ্যালো ওয়ার্ল্ডটা 22 এবং 23 নাম্বার লাইনে চলে গেছে, কিন্তু এখানে আউটপুটে একটা স্পেস নিছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ডকুমেন্ট ডট রাইট করেও লিখতে পারি, ডকুমেন্ট ডট রাইট লাইন এভাবেও লিখতে পারি। স্যার, আপনি তো এখানে দুটাতেই রাইট লাইন ইউজ করেছেন, একটাতে সামনে আচ্ছা স্পেস ছিল আর আচ্ছা আচ্ছা ওকে, খেয়াল করেন আমি যদি এখানে একটা নতুন লেখা লিখি, গুড অবজারভেশন, আমি পার পেয়ে যেতে চাইছিলাম, এখন দেখেন এখন বলেন কি হয়েছে? অর্থাৎ রাইট লাইন তার আগেরটা নিয়ে কিন্তু নতুন লাইন যাবে না, তার পরেরটাকে নতুন লাইনে ফেলবে। আমি দুবার রাইট লাইন বলছি, তার মানে লাস্টেরটার পরে তো কোনো লেখা ছিল না, তাই আপনি বুঝতেছেন না যে ওটা নতুন লাইনে গেছে কিনা, আর তার আগেরটাই ছিল বলে লাস্টেরটা নতুন লাইনে গেছে। আমি যখন নতুন আরেকটা লেখা বসিয়ে দিলাম, সেই লেখাটা কিন্তু এখন কত 25 নাম্বার লাইনে চলে গেল, বিকজ অফ দ্যাট রাইট লাইন। ঠিক আছে? অর্থাৎ ও কি করবে, আসলে রাইট করবে এবং একটা নিউ লাইন তৈরি করে দিবে, যেন অর্থাৎ কার্সরটা নতুন লাইনে ফেলে দিবে, এরপর যা থাকবে তুমি নতুন লাইন থেকে শুরু করবা। নিজের টুক লিখবে, নিজের টুক লিখতে যা জায়গা লাগে নিবে, লেখার পরে যে আসবে তার জন্য কার্সরটা থাকবে পরের, মানে পরের লাইনটা, স্টার্টিং পয়েন্ট। অটোমেটিক এখানে ব্রেক নিচ্ছে না, ব্রেক নিলে আবার আমি সোর্স কোডে ব্রাউজারে দেখতে পেতাম নিউ লাইন নিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউ লাইন এন্ড ব্রেক? নিউ লাইনটার ইফেক্ট আপনি দেখতে পাবেন সোর্স কোডে। এটা কিন্তু সোর্স কোড বলতে আমার বলা উচিত যে ব্রাউজারে যখন এখানে কোডটা আসতেছে লেখাটা, এটার যদি সিলেকশন সোর্স দেখি, এখানে যে আমি দেখতে পাচ্ছি সে যে নতুন লাইনে আছে, এই এফেক্টটার জন্য আছে। কিন্তু যদি ওখানে বিআর ট্যাগ থাকতো তাহলে কিন্তু আউটপুটটাও নতুন লাইনে থাকতো। বিআর ট্যাগ এইচটিএমএল এর জন্য। কেন? কারণ এইচটিএমএল তো সোর্সে যতই নতুন লাইন থাকুক, হোয়াইট স্পেস থাকুক,
হাজারটা থাকুক হোয়াইট স্পেস, HTML এর ইঞ্জিন কিভাবে রেন্ডার করবে? একটা সিঙ্গেল স্পেস নেবে। তাহলে ওর জন্য একটা নিউ লাইন বসানোর হাজারটা নিউ লাইন বসানো, HTML আউটপুটের দিক থেকে আমি কিন্তু কোনো এফেক্ট পাবো না। পাবো? কিন্তু আমার যদি HTML আউটপুটে নতুন নতুন লাইন দরকার পড়ে, আমাকে ততটা ব্রেক বসাইতে হবে যতটা আমি নতুন নতুন লাইন HTML আউটপুটে দেখতে চাই। বুঝে গেছে? যে কোডটাকে ও রেন্ডার করছে তাকে না, যে কোডটাকে সে রেন্ডার করছে সেইখানে নিউ লাইনের এফেক্ট দেখতে পাবো ঠিকই, বাট আউটপুটে ব্রাউজার যেহেতু রেন্ডার করছে একটা সিঙ্গেল স্পেস, ওটার এফেক্ট আমার আউটপুটে চোখে পড়বে না। অর্থাৎ এই যে এখানে যে নতুন লাইনে আছে 23 এর পর 24, 24 এর পর 25, এটা কি আমার আউটপুটে চোখে পড়ছে? এটা সোর্সে আছে। তার মানে ওই যে রাইট এলএন নিউ লাইন যে সে করছে, এই জিনিসটা যে বসাইছে, এটা আমি সোর্সে টের পাচ্ছি। কিন্তু ব্রাউজার যেহেতু যত স্পেসই থাকুক রেন্ডার করবে একটা স্পেস হিসেবে, তাই আউটপুটে আমি পাচ্ছি কয়টা স্পেস? একটা স্পেস। কিন্তু যদি আমি আউটপুটেও নতুন লাইন চাই, তাহলে আমার ব্রেক দরকার ছিল। সোর্সের মধ্যে আমাকে কোনোভাবে ব্রেক বসাতে হতো। লাইক আপনি যদি এটা চিন্তা করেন যে ঠিক আছে, সোর্সের মধ্যে একটা ব্রেক বসায় দিলাম, পারি কি না? এখন আপনার এটা হলো আউটপুটে আমাকে নতুন লাইনে দেখাবে বিকজ অফ দ্যাট ব্রেক ট্যাগ। এটা কি যে মানে জাভাস্ক্রিপ্টে দাও না, এরকম সিস্টেম নাই ব্রেক ছাড়াও না, জাভাস্ক্রিপ্ট যদি দিতে হয় ব্রেক দিতে হবে। জাভাস্ক্রিপ্টে যদি দিতে হয় আপনাকে জাভাস্ক্রিপ্টের খেয়াল করেন, এগেইন জাভাস্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে আপনার সোর্স কোডটা যেটাকে ব্রাউজার রেন্ডার করবে। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কি লিখতেছি এখানে, document.write, ওর জন্য আমি কোড লিখতেছি, ও এটা লেখা ব্রাউজারের কাছে দিবে। ওর কাছ থেকে যখন ব্রাউজার পাবে, ব্রাউজার তখন তার এই মানে ব্রাউজার বলতে HTML ইঞ্জিন যখন পাবে, HTML ইঞ্জিন তখন তার মতো করে রেন্ডার করবে। ও দেখবে যে হ্যাঁ এখানে বিআর ট্যাগ আছে, তাহলে নতুন লাইনে আউটপুট দিব। বিআর ট্যাগ নাই, আমি একটা সিঙ্গেল স্পেস নিব। খেয়াল করেন এখানে দুইটা ইঞ্জিন কাজ করতেছে, একটা হলো জাভাস্ক্রিপ্ট কাজ করছে, একটা হচ্ছে HTML পার্সার কাজ করছে। জাভাস্ক্রিপ্টের পার্সার কাজ করছে, HTML রেন্ডারেরও কাজ করছে। সো দুটাতে একরকম করে কাজ করবে না। জাভাস্ক্রিপ্টে বিআর ট্যাগের আলাদা কোনো মিনিং নাই। জাভাস্ক্রিপ্টের জন্য এইটার মিনিং আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ /n মানে নিউ লাইন, /t মানে নিউ ট্যাব। নিউ লাইন তো আসতেছে, কিন্তু ব্রাউজার তো সাপোর্ট করতেছে না, কথাটাকে আবার বলতেছি, ব্রাউজার তো একটা কমন জিনিস। এখন আসেন, ব্রাউজারের মধ্যে HTML এর ইঞ্জিন আছে, CSS এর ইঞ্জিন আছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। কাজে আমরা যেহেতু এখন HTML আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, ব্রাউজার শব্দ ব্যবহার করলে আমরা বুঝতে পারবো না। আমাদের বুঝতে হবে যখন জাভাস্ক্রিপ্ট, তখন জাভাস্ক্রিপ্ট ঠিক মতো করতেছে কিনা, যখন HTML তখন HTML তার মতো করে কাজ করছে কিনা। এখন আমি যখন এই লাইনটা লিখলাম, এই লাইনটা কিসে লেখা? স্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টে লেখা। এটা যখনই ব্রাউজার রান করতে যাচ্ছে, তার কোন ইঞ্জিন দিয়ে এটাকে রান করবে? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দিয়ে রান করবে। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে বিআর ট্যাগের কোনো মিনিং নাই। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে আছে এই ট্যাগের মিনিং, কিংবা এই যে রাইট এলএন এই ফাংশনের মিনিং। এই মিনিং অনুসারে ওর যেটা করার ও সেটা করতেছে। কি করতেছে? এই মিনিং অনুসারে ওর দরকার যে নতুন লাইন আমার আছে কিনা, এই মিনিং অনুসারে ও কিন্তু দেখেন বিআর ট্যাগ একই লাইনেই বসাইছে, কারণ এখানে লেখা ছিল বিআর, ও বিআরই বসাইছে। এখানে কি ছিল? ওয়ার্ল্ডের সাথে বিআর ট্যাগ ছিল না? ওর আউটপুটেও আপনি দেখেন এটা হলো জাভাস্ক্রিপ্টের আউটপুট। এখন জাভাস্ক্রিপ্ট এই আউটপুটটা হওয়ার পর ফাইনালি এটার উপর কাজ করবে কে? HTML রেন্ডারার। কারণ ডিসপ্লে করাবে আসলে কে? HTML-টা, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি কোডটা রেডি করে দিলাম ওকে, এবার HTML রেন্ডারার কাজ করতেছে। HTML রেন্ডারার যখন এই লাইনগুলোর উপর কাজ করতেছে, ও বিআর ট্যাগ পেয়ে কি করবে? লাইন ব্রেক করবে। সেজন্য আউটপুটে আপনি লাইন ব্রেক পাবেন। অথবা সে এই লাইন ব্রেকের জন্য ওর কাছে কোনো দাম নাই, এই ওয়ার্ড আর এই লাইন ব্রেক যে 23 এবং 24টা ওর কাছে একটা স্পেস, সেজন্য দেখবেন আউটপুটে ব্রেক নাই, একটা স্পেস। বুঝে গেছে? একটু কষ্ট লাগতেছে, একটু করেন তারপর আবার বুঝবেন। জাস্ট দুটাকে আলাদা আলাদা করে চিন্তা করেন, দুটাকে একসাথে। আমি চাচ্ছি যে মানে আপনি চাইলে হবে না, ইঞ্জিন কেমনে কাজ করে আপনাকে সেইটা বুঝতে হবে। আমি যদি চাইতাম এই মুহূর্তে একটা এমন অ্যাপস হয়ে যাক, তাহলে তো কুন ফায়াকুন বলতে হবে, সেটা আমার আপনার ক্ষমতা নাই। সাবজেক্ট করে দিয়ে মানে করতে যাচ্ছে। না না,
আপনি করতে চাইবেন কি, আপনার দেওয়া হয়েছে হাতুড়ি, এখন আপনি বললেন হাতুড়ি দিয়ে স্যার আমি পিন তুলতে চাই, চাইলে হবে না তো, পিন তুলতে চাইলে আপনাকে পিন রিমুভারই লাগবে। বুঝতে পারছি? আমরা শিখতেছি টুল, জাভাস্ক্রিপ্ট কেমনে কাজ করে, জাভাস্ক্রিপ্ট এমনে কাজ করে, ওখানে আপনি চাইলে হবে না তো। আমি বুঝাতে পারছি, আপনাকে জানতে হবে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, তার কাজ অনুসারে আপনার চাওয়াটা বানাইতে হবে। যেমন উনি যখন বললো আমি তো নিউ লাইন দেখলাম না, তা আমি জানি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, আমি জানি এইচটিএমএল কিভাবে কাজ করে, তারপর ওনার চাওয়াটা আমি মিলাই দিলাম। স্যার এখানে তাহলে আরেকটা নতুন জিনিস বোঝা গেল যে আগে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কাজ করতেছে, তারপর এইচটিএমএল এর ইঞ্জিন কাজ করতেছে, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট যখন রেন্ডার করে শেষ করে, তার উপর এইচটিএমএল, তার উপর সিএসএস, ওগুলো তারপরে গিয়ে কাজ করবে। আমরা ফাইনালি এখানে এইচটিএমএল এর আউটপুটটা দেখলাম, যার কারণে কোনো ব্রেক পাই না। Right. নিউ লাইন আছে বাট সেটা ব্রাউজারে দেখতে পাই না, কিন্তু আউটপুটটা আমরা এইভাবে করে দেখতে পারলাম যে আসলে জাভাস্ক্রিপ্ট কিন্তু আসলে নতুন লাইন নিছে, বাট আমরা এটা সরাসরি ভিজুয়ালাইজ সেটা আমরা আউটপুটে দেখতে পাবো না, সরাসরি দেখতে পাচ্ছি ঠিকই, মানে ব্রাউজারের আউটপুটে দেখতে পাচ্ছি না, কারণ ব্রাউজারে আউটপুট তো আলটিমেটলি এইচটিএমএল ইঞ্জিন রেন্ডার করছে কোডটাকে, ফাইনাল রেন্ডারটা এইচটিএমএল দিয়ে হচ্ছে, এইচটিএমএল পার্সার দিয়ে হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ কিনা জাভাস্ক্রিপ্ট প্রসেস করার পর ওটা এইচটিএমএল তার মতো করে ডিসপ্লে করবে। স্যার আমার আরেকটা মাথায় প্রশ্ন ছিল, আমাদেরকে শেখানো হয়েছে যে যখন আমরা স্ক্রিপ্ট টেক লিখবো তখন আমরা বডি ঠিক শেষে লিখবো, যেন যখন যেটা লোড হবে, হ্যাঁ, তখন যেন দ্রুত লোড হয়। তো এটা যদি এরকম হয়, যেহেতু জাভাস্ক্রিপ্ট যদি আগেই সবার আগে রান করে তারপর এইচটিএমএল হয়, তাহলে তো সেটা নিচে লেখার আসলে না। ফায়দাটা কি? আচ্ছা, বিষয়টা খেয়াল করেন, ওনার কোশ্চেনটা একটা ভ্যালিড কোশ্চেন, যে এরকম জাভাস্ক্রিপ্টকে আমরা নিচে লিখবো বডি ট্যাগের, তাহলে কি হবে যে ব্রাউজারের রেন্ডারটা ঠিক মতো হবে, রেন্ডারটা কারণ তাড়াতাড়ি হবে। এখন খেয়াল করেন, বিষয়টা হচ্ছে এরকম, জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিখি, এখানে জাভাস্ক্রিপ্ট কোডও যেমন লিখি, থার্ড পার্টি লাইব্রেরিও আমরা ইনক্লুড করি। ইনক্লুড ফাইলটা কোথা থেকে আসবে? আবার সার্ভার থেকেই আসবে। এবার চিন্তা করেন, আপনি যেগুলো ইনক্লুড এবং কোড করছেন সব উপরে রাখছেন, মনে করেন আপনি তো উপরে রাখছেন, এবার নিচে সমস্ত এইচটিএমএল আছে, তো ও কি প্রবলেম হতে পারে? ও যেই মাত্র ওই ইনক্লুড ফাইলটা লোড করতে যাবে, লোড করতে যায় দেখা গেল ওই ফাইলটা খুঁজে পাচ্ছে না, ও খুঁজতেছে, পেজ তো আর লোড হচ্ছে না, ইউজার কি হয়ে গেল? বোর হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, ইউজার তো বেশিক্ষণ থাকবে না ওই পেজে। ওকে, স্যার আমি প্রশ্নটা করছি এই রেসপেক্টে, যে মাত্র এইমাত্র আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আগে জাভাস্ক্রিপ্টের কোডটা পড়ে, তারপরে ফাইনালি এইচটিএমএল দেয়, যার কারণে বললাম হ্যাঁ, আমি জাভাস্ক্রিপ্ট করে না আমি বলি, আমি আপনাকে বলতেছি, আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। বিষয়টা খেয়াল করেন, একটা পেজে যখন একসাথে এইচটিএমএল থাকছে, সিএসএস থাকছে, জাভাস্ক্রিপ্ট থাকছে, মূল রেন্ডারিং কেমন করে হচ্ছে? লাইন বাই লাইন। মূল রেন্ডারিং কি? লাইন বাই লাইন, উপর থেকে নিচে একটার পর একটা পড়ে যাচ্ছে। প্রথম লাইন পড়তেছে, ওই লাইনটা ছিল এইচটিএমএল, এইচটিএমএল কিন্তু সাথে সাথে রেন্ডার করে ফেললাম, ওখানে কিন্তু সে জাভাস্ক্রিপ্টের জন্য ওয়েট করবে না, ওখানে সে সিএসএস এর জন্য ওয়েট করবে না, ওর আউটপুট যা হওয়ার তা কিন্তু হয়ে গেল। পরের লাইনটা ছিল সিএসএস এর, সিএসএস ইঞ্জিন কাজ করে ফেলবে, ও ওয়েট করবে না আমার এইচটিএমএল আছে কি নাই। তারপরের লাইনটা জাভাস্ক্রিপ্টের মতো রান করবে, জাভাস্ক্রিপ্ট যখন রান করবে ওর যদি কোনো আউটপুট থাকে সেটা আবার এইচটিএমএল রান করে দিবে, কারণ ও তো কোনো একটা ডিসপ্লে করছে, ও তো রাইট করছে। সবসময় যে রাইটই করবে তাও কিন্তু না, জাভাস্ক্রিপ্টে আমি বললাম নাম্বার 1 যোগ নাম্বার 2, আমি যদি আপনাকে বলি নাম্বার 1 যোগ নাম্বার 2, আপনি কি বলবেন? নাম্বার 1 এ আছে মনে করেন 1, নাম্বার 2 তে আছে 2, যোগ করতে বললাম, কি করবেন? আপনি ঠিক কিন্তু বলা উচিত না, কারণ আমি বলি নাই যোগ ফল কত, বুঝতে পারছেন? আমি এটা বলছি, আপনি এটা শুনছেন, শেষ। আমি যদি বলতাম যোগ ফল কত, দেন আপনি উত্তরটা দিতেন। তার মানে ব্রাউজারে যদি আমি বলি ব্রাউজার তুমি এটা লিখো, document.write লিখো, তার মানেই তখন এইচটিএমএল এর রোল প্লেইং এর ব্যাপারটা আসতেছে না, তো আসতো না। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? আমি তো ওকে লিখতে বলছি ব্রাউজারে, আমি ওকে আউটপুট দিতে বলছি ব্রাউজারে, কাজে ও জিনিসটা রেডি করার পর ব্রাউজারের এইচটিএমএল ইঞ্জিন ওটা নিয়ে কাজ করতে হবে, সেই জন্যই তখন আবার এইচটিএমএল এর কথাটা আসছে। বাট জাভাস্ক্রিপ্টের এমন অনেক কাজ থাকবে, আমি হয়তো আগে প্রসেস করব, পরে গিয়ে ডিসপ্লে করব, তো ডিসপ্লে করার সময় এইচটিএমএল এর ফ্যাক্টর আসবে, প্রসেসের সময় তো আসবে না। মানে বিষয়টা আপনাকে জাস্ট বুঝতে হবে এরকম সিকোয়েন্সটা কি, কাজটা কি করছে। এটা হচ্ছে প্রসেসের সময় আর এটা হচ্ছে ডিসপ্লের সময়। না, এখন আসেন, আপনি যে নিচে লিখছেন এটা কিন্তু প্রসেস আর ডিসপ্লে পার্থক্যের জন্যও না, এটা পুরো বিষয়টাই হলো আমি জাভাস্ক্রিপ্টের কোন কোডটা নিচে লিখছি, যে কোড দিয়ে আমি কিছু করতে চাইবো, ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট কিছু করতে চাইবো বলেই তো লিখবো, কোড লিখি, লাইব্রেরি ইনক্লুড করি, যাই করি,
এই কাজটা নিচে করাতে আর উপরে করার মধ্যে দুটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। একটা পার্থক্য বলি বুঝতে সহজ হবে, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে বললাম দেখো এই পেজের মধ্যে একটা বাটন আছে, ওই বাটনটা ক্লিক করলে নীল করে দিও। জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম একটা কমান্ড আমি লিখলাম, কোথায় লিখলাম? উপরে। আর বললাম কি বাটন আছে কোথায়? নিচে। আর লাইন বাই লাইন আপনি পড়তেছেন, জাভাস্ক্রিপ্টে এসে পড়তেছেন যে নিচে একটা নীল বাটন আছে লাল রঙের, ক্লিক করলে নীল করে দিও, জাভাস্ক্রিপ্টে বলা আছে। ও কি তখন এই বাটন খুঁজে পাবে? বাটন তো লোডই হয় না, তো বাটন খুঁজে পাবে না, ওই কমান্ড কাজ করবে? তাহলে এটা একটা কারণ। অনেক সময় সব জাভাস্ক্রিপ্ট সব ঠিক আছে, কাজ হয় না, কারণ হচ্ছে যে আপনি সিকোয়েন্সে ভুল করছেন। সেই জন্য উপরে আমরা, এটা হলো একটা কারণ, আমরা উপরে লিখি না। আচ্ছা, আরেকটা কি করতে, তাহলে যদি নিচে থাকতো, যদি আমার ওই কথাটাই নিচে থাকতো, আমি যদি জাভাস্ক্রিপ্টে বলতাম যে দেখো পেজের মধ্যে একটা সবুজ রঙের বাটন আছে, ওটা ক্লিক করলে নীল করে দিও, ততক্ষণে আমার HTML শব্দ চলে আসছে, এখন সে ওটাকে খুঁজে পাবে এবং সে ক্লিক করলে নীল করে দেবে। এই জন্য এটা একটা রিজন আমরা নিচে করি, বাট এই কারণে নিচে লেখা হয় ব্যাপারটা তা না। মেজর রিজন হলো পেজ অপটিমাইজ করার। আমরা যখন অনেক পেজ জাভাস্ক্রিপ্ট লিখি, এটা একটা কারণ বললাম, বাট একটা বড় এটাকে হ্যান্ডেল করা যায়, উপরে লিখেও নিচের জিনিসকে নিয়ে কাজ করানো যায়, কাজে এটা মেজর রিজন না। মেজর রিজন হচ্ছে যে আমরা যখন নিচে লিখি হয় কি HTML-টা লোড হয়ে যায়, ফলে ইউজার যখন দেখে ও কিছু একটা লোড হয়েছে, আর ততক্ষণে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট যে ওই যে সার্ভারের সাথে লাইব্রেরি ডাউনলোড করার সময়টা নিচ্ছে, ইউজার বোর হয় না। মানে সহজ কথা হলো ইউজারকে আগে কিছু দাও, ও যেন ব্যস্ত থাকে কিছু একটা নিয়ে, ততক্ষণে তুমি কিছু অন্য কাজ করো। বুঝতে পারছি বিষয়টা? দ্যাটস ওয়ে কারেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে, কারণ আজকালকার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে জাভাস্ক্রিপ্ট থাকে, এবং প্রচুর পরিমাণে জাভাস্ক্রিপ্ট থাকার কারণে হয় কি যদি কোনো লাইব্রেরি মিসিং থাকে, যদি কোনো এটা মিসিং থাকে, কোনো একটু নেটওয়ার্কে একটু সমস্যা থাকে, হোয়াট এভার দ্য রিজন, ওই সময় ফলে ইউজার একটু ওই সময় আটকে যায় ওই জায়গাটা, এবং পেজ লোডিং দেরি হয়, ইউজার মনে করে এটা একটা ফালতু। আপনি কোন সাইট একটু বেশি সময় নিয়ে লোড হলে দ্বিতীয়বার গেছেন, বেশি সময় নিয়ে লোড হলে একান্ত দরকার না পড়লে মনে করেন pandit.com-এ যাইতে হবে গেছেন পরীক্ষা দিতে, কিন্তু ওটা যদি সত্যিকার অর্থে ইউজার দিক থেকে চিন্তা করি, আপনি যাইতেন দ্বিতীয়বার? আমি যাইতাম না অ্যাটলিস্ট, ঠিক আছে? সো এখন বিষয়টা কেন যাচ্ছে, ওটা আপনার যাইতে হবে সেটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু যাবেন না। সো বিষয়টা হলো ওই কারণে এগুলো অপটিমাইজেশনের টিপস আর কি। নট নেসেসারিলি নিচে লিখতেই হবে, বাট নিচে লেখাটা পারফরম্যান্স ভালো হবে, ইউজার ফ্রেন্ডলি। তো ডেফিনেটলি পারফরম্যান্স এটা মূল কথা হবে, এটার ক্ষেত্রে শব্দটা অ্যাকুরেট শব্দটা হবে ইউজার পারফরম্যান্স, পেজ পারফরম্যান্স বেটার হবে। আচ্ছা, তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইট লাইন অনেক কথা বললাম, এটা নিয়ে অনেক কিছু আমরা পেঁচাইলামও, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমরা ইউজ করব না। হ্যাঁ, এটা আসলে একটা অপ্রয়োজনীয় ফাংশন, বাট এটা জাস্ট অভ্যস্ত করার জন্য আমি আসলে শুরু করছি, যেহেতু আমি শিখতে চেষ্টা করতেছি কত উপায়ে এটা লেখা যায়, রাইট? দ্বিতীয় যেটা আমরা করতে পারি ডিসপ্লে করার, উইন্ডো ডট অ্যালার্ট। আচ্ছা, এখন আমি একটা জিনিস একই সাথে শিখাই ফেলি, তাহলে আমার জন্য একটু সোজাও হবে। যে যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জিনিস থাকে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি জিনিস আপনারা জানেন, যেমন আমরা এখানে দেখি যে একটা নেম, ফর এক্সাম্পল BITM। ভ্যারিয়েবল কি জিনিস প্রোগ্রাম জানতে হবে না, মানে আমরা যে লেভেলে প্রোগ্রামিং নিয়ে কাজ করবো এই মুহূর্তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে না। ছোটবেলায় অঙ্ক করছে, বীজগণিত কি করছে, x = 2, মানে x একটা চলক ভ্যারিয়েবল, এর ভিতরে 2 ভরে রাখছে। তো এখানে ওইটাই চিন্তা করেন, নেম একটা ভ্যারিয়েবল, এর ভিতরে BITM ভরে রাখছে, নাথিং এলস। সো আমি যদি কখনো বলি x এর মধ্যে কত ছিল, আপনি কি বলবেন না 2 ছিল? তাহলে আমি যদি একটু পর বলি নেমের মধ্যে কি ছিল, BITM ছিল। সো লেটস চেক দিস, আমি এখানে লিখলাম নেম, ঠিক আছে? তার মানে এখানে কি আসা উচিত, BITM। লেটস সি, এই বক্সটা হচ্ছে অ্যালার্ট বক্স। এটা হলো অ্যাকচুয়ালি একটা বম মেথড, ব্রাউজার অবজেক্ট মডেল, ব্রাউজারের একটা মেথড, যেটা দিয়ে আমি এরকম ব্রাউজারের একটা, দেখেন পুরো বক্সটা আমরা কিন্তু বানাই নাই, ঠিক আছে? তো বমে এই অ্যালার্টটা দিয়ে আমরা আসলে কি পেলাম, মূলত দেখতে পেলাম আমার আউটপুট কোন একটা ভ্যারিয়েবলে কি আছে। বা আমি যদি এটা ভ্যারিয়েবল না লিখে আমি যদি সরাসরি একটা স্ট্রিং লিখতামও, স্ট্রিং মানে হলো এনিথিং সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে আছে, ওটাকে আমরা কি বলি, হ্যাঁ, যে কোনো লেখা
ধরে নেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে আছে, তাকে সাধারণত আমরা কি বলি? স্ট্রিং বলি। সো এখানে একটা লেখা মনে করেন আছে, এটা কি হলো? আমার ওই স্ট্রিংটা সরাসরি ডিসপ্লে করলো। তাহলে অ্যালার্ট কি করে? কোনো কিছু, যে কোনো স্ট্রিং, ইন্টিজার, ভ্যারিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করতে হেল্প করে। আমি তো আমার উদ্দেশ্য এগেইন, আমরা যদি আগে আমার প্রথম সেশনের প্রথম স্ক্রিনের উদ্দেশ্য কি, কতভাবে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করা যায়। একটা শিখলাম ডকুমেন্ট ডট রাইট, একটা শিখলাম ডকুমেন্ট ডট রাইট লাইন, আরেকটা শিখলাম উইন্ডো ডট অ্যালার্ট। বুঝে গেছে কথাটা? আচ্ছা, আরেকটা আছে ইনার এইচটিএমএল, এটা নোট রাখেন, কারণ এটা আমি আলোচনা করব হচ্ছে ডমের মধ্যে, ঠিক আছে? এটা এখন আলোচনা করব না। এটা দিয়েও আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? শো করতে পারি, ডিসপ্লে করতে পারি। আর আরেকটা ফাংশন আমরা শিখব, console.log। অ্যাকচুয়ালি console.log দিয়েও আমরা ডিসপ্লে করতে পারবো, বাট এই ডিসপ্লেটা শুধু ডেভেলপারের জন্য, এটা আসলে ওয়েব পেজ বানানোর জন্য না। অ্যাজ এ ডেভেলপার আমার সবসময় প্রয়োজন পড়ে, এগুলোকে আমরা বলি ভ্যারিয়েবল হ্যান্ডলিং ফাংশনস বা ডিবাগিং ফাংশনস, হোয়াট এভার, যে ওয়েতেই বলি না কেন। ইস্যুটা হলো যে আমি জাভাস্ক্রিপ্টে কাজ করছি, করতে করতে আমার মনে হলো এই জায়গাটা আসলে কি ছিল, ভ্যালুটা কি ছিল, আমি দেখতে চাই। এরকম সময় ডেভেলপার হিসেবে আমরা যখন কাজ করছি তখন এই অ্যালার্ট, একটু আগে এটা দিয়েই কাজ করতে হয়েছে। এখন যেমন মানে জাভাস্ক্রিপ্ট এখন প্রচুর পরিমাণে চেঞ্জ হচ্ছে এবং মডার্ন হচ্ছে, তো তার মধ্যে একটা হলো তার লগ, console.log লেখার উপায়। সো এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা কি দেখেন, এটা কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে, ওই যে আমি যে হ্যালো লিখলাম নাই, কিন্তু এটা আপনি পাবেন ব্রাউজারের ভিতরে কনসোলের মধ্যে। আপনি যদি কনসোলে যান এবং সামনে ছিল জি, আপনাদের ভালো আছে। জি, আমি যে একটু ক্লাস নিতে আসছিলাম। আচ্ছা, জি 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 জি, আচ্ছা ঠিক আছে। এখন অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ,
আমি আর কি কথা বলতে জানার কাছে পাওয়া যায় ঠিক আছে আমি দেখবো জি আবার এখানে আমরা যখন দেখলাম আউটপুটটা কোথায় দেখলাম কনসোলের মধ্যে দেখলাম এই আউটপুটটা দেখার বিষয়টা হচ্ছে আমরা আসলে দেখলাম হলো অ্যাজ এ ডেভেলপার এটা কি ওয়েব পেজে আউটপুট আসতেছে ওয়েব পেজে না প্রোগ্রাম করার সময় অনেক সময় লাগে আমি এখন কোথায় আছি বা ভ্যারিয়েবলটার ভ্যালু কি আছে বা আমি এরকম একটা কিছু চাচ্ছি আউটপুটটা ওরকম মতো আসছে আমরা অনেক সময় দেখতে চাই তা আসলে মূলত আমরা অ্যাজ এ ডেভেলপার console.log-ই ব্যবহার করব আর যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে অ্যালার্ট ব্যবহার করব সমস্যা নাই তাহলে মোটামুটি ভাবে আমরা পেলাম যে অ্যালার্ট console.log পেলাম ফর ডেভেলপারস যেমন এখানে আপনি যদি নেম ভ্যারিয়েবলটাও বসান নেম ভ্যারিয়েবলটাও বসান তাহলে কি আসছে এখানে বিআইকে তাহলে বুঝে গেল যে আমি ভ্যারিয়েবল বসালেও তার ভ্যালু আসছে সরাসরি স্ট্রিং বসালেও আসছে আমি নিউমেরিক ভ্যালু বসাবো আসবে কোনো অসুবিধা নাই যে কোনো কিছু আসবে console.log আমি আউটপুট হিসেবে ব্যবহার করব আউটপুটের জন্য ব্যবহার করব দিস ইজ ফর মি অ্যাজ এ ডেভেলপার আর ডকুমেন্টেড রাইট আমি লিখবো এটা আসলে সাধারণত লেখা হয় না বাট লিখবো আমরা সেটা হলো যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আমি লাগলে লিখবো আর যে ক্ষেত্রে আমি অ্যালার্ট দিয়ে কোনো কিছু দেখতে চাই প্রম্পট দিয়ে কোনো কিছু অ্যালার্ট দিয়ে প্রম্পট বলবো না মানে এরকম একটা বক্স দিয়ে আমি কোনো কিছু দেখতে চাই আপনারা জানেন এটাকে অ্যালার্ট বক্স বলে তাই না আজকাল যদিও এগুলো কি দিয়ে করি আমরা সাধারণত ওই যে দেখা যায় বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট দিয়ে মানে আরো একটু দেখতে সুন্দর হ্যাঁ ওই রকমের হয় বাট এটা হলো ডিফল্ট মানে ওয়েব ডেভেলপমেন্টের শুরুর দিক থেকে আছে এখনো আছে এটা এখনো ফালাই দেওয়ার উপায় এখনো হয় নাই হ্যাঁ বাট মানে আর কি এটা খুবই লাগবে সো মোটামুটি এই গেল আরেকটা বিষয়
আর আমরা অনেক সময় এরকমের একটা জিনিস দেখি যে লেখা থাকে না আর ইউ শিওর, লেখা থাকে না যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস বা এই ধরনের ইয়েস নো। এই ইয়েস নোর জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় দ্যাট ইজ কনফার্ম। এই যে কনফার্ম বক্স, এটাকে কি বলা হয়? আর ইউ শিওর। এখানে ওকে বললে ও অ্যাকচুয়ালি ট্রু রিটার্ন করে যে হ্যাঁ আমার ইউজার শিওর, আর ক্যান্সেল বললে ও আসলে ফলস রিটার্ন করে, বলে না আমার ইউজার এটা চায় না। ওই ট্রু আর ফলস এর উপর ভিত্তি করে লজিক্যালি আবার আমরা হ্যান্ডেল করব যে আমি কাজটা করব কি করব না। বুঝে গেছে বিষয়টা? তার মানে এটা কখন দিব? আমি কোনো কিছু ইউজারের কাছে, এটাই দেখেন ইন্টারঅ্যাকশন, ইউজারের সাথে কথা বলতেছে, ওয়েব পেজ কিন্তু ইউজারের কাছ থেকে অনুমতি নিচ্ছে যে তুমি তো এটা ক্লিক করে ফেলছো ডিলিট করবা। নরমালি এটা ডিলিটের সময় আসে নরমালি, যে তুমি তো এটা ক্লিক করছো ডিলিট করবা, তুমি কি শিওর ডিলিট করতে চাও? সো দিস ইজ ইন্টারঅ্যাকটিভ না, কনফার্মেশন নিচ্ছে আপনার কাছ থেকে, এবং আপনি বললেন নো আমি এটা ভুল করে ফেলছি, ক্যান্সেল এটা আমি ভুল করে ফেলছি, তখন সে ডিলিট করলো না। কিন্তু ইয়েস না আমি চাই এটা হোক, রাইট, তখন সে ঘটনাটা ঘটায় দিল। সো দিস ইজ আমরা বলতে পারি কি উইন্ডো ডট কনফার্ম। ওকে, এটা হলো মূলত কনফার্মেশন নেওয়ার জন্য। এটাও কিন্তু বমের যে 3-4টা ফাংশনের কথা বলছি এটা আসলে তার আরেকটা। আর আরেকটা আছে আমাদের, এটা যদিও ঠিক আছে বাকিটা বমেই দেখি। সো এখানে আমরা তাহলে শিখলাম হাউ টু ডিসপ্লে। কি করে বুঝবো কোনটা বম কোনটা ডম? ও মানে ওটা করতে করতে বুঝে যাবেন একটু, মানে যখন আমি ডম করাবো বুঝবেন ওটার ভিতরে ওটা অ্যাকচুয়ালি ডকুমেন্ট নিয়ে কাজ করতেছে, আর বম হলো ব্রাউজারের রেডি অবজেক্ট কম্পোনেন্ট আপনি ইউজ করতেছেন। আচ্ছা, এখন একটা জিনিস বলা দরকার যে এতগুলো কোড লিখলাম, দেখেন এখানে জিনিসগুলো যেন কিরকম, উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট, বিষয়টা কি? উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন, এটা সাধারণত বললাম যে সাধারণত এরকম ভাবে লেখা হয় যে বললাম ডট দিয়ে দিয়ে, মানে হলো ওপে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, জাভা স্টাইলে সিনট্যাক্সটা মূলত হলো এই জাভাস্ক্রিপ্টের সবকিছুর শুরুতে হলো কি উইন্ডো অবজেক্ট। আপনারা খুব সহজভাবে বুঝে নেন, আমি যদি বলি কলমটা কোথায়, আপনি কি বলবেন? হাতে তালুর উপর। কিন্তু যদি বলি তালুটা কোথায়, সো আপনাকে কিন্তু শুরু করতে হবে আমাকে থেকে, যাদি বাম হাত, তারপর তালু, তার উপর, রাইট, ডট 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 ডট। সো জাভাস্ক্রিপ্টের সবকিছুর একেবারে প্যারেন্ট অবজেক্টটার নাম হচ্ছে একটা উইন্ডো অবজেক্ট। এই উইন্ডো অবজেক্টের মধ্যে বাকি অবজেক্টগুলো আছে। সো উইন্ডো অবজেক্টের মধ্যেই কিছু অবজেক্টও থাকে, কিছু মেথডও থাকে। সাধারণত মনে রাখবেন একটা অবজেক্ট, আপনি একটা অবজেক্ট, মনিটর একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। প্রতিটা অবজেক্টের দেখেন দুটো করে জিনিস থাকবে কমনলি। একটা হলো তার কিছু বৈশিষ্ট্য, প্রপার্টিস, এটা সাদা রঙের, এটার মধ্যে বাটন আছে, ঠিক আছে, এটার একটা মনিটর আছে, আর এটা কিছু অ্যাকশনস আছে, ফাংশনস আছে, যে এখানে স্টার্ট বললে কিছু একটা স্টার্ট হবে, স্টপ বললে কিছু একটা স্টপ হবে, ঠিক আছে। এখানে আমি কোনো কিছু যে বাড়াতে পারবো, প্লাস দিয়ে ক্লিক করলে বাড়বে কমবে। তাহলে আপনি আবার মনিটরে আসেন, মনিটরের দেখেন একটা হাইট আছে, একটা উইডথ আছে, এগুলো প্রপার্টিস। তার কিছু অ্যাকশনস আছে, সে আমাকে ডিসপ্লে করতে পারে, ডিসপ্লেটা হচ্ছে তার অ্যাকশন। আপনি একটা হিউম্যান মানুষে আসেন, তার প্রপার্টিস, চুলের রং আছে, চুলের রং আছে, চোখ আছে, দুইটা আছে, হোয়াটএভার, সে কথা বলতে পারে, টক, এটা তার একটা অ্যাকশন, সে চলতে পারে, ওয়াক, এটা তার একটা অ্যাকশন। তাহলে যে কোনো অবজেক্ট আপনি নেন বস্তুগত জীবনে, তাকে কমনলি দুটো জিনিস পাবেন, তার প্রপার্টিস এন্ড অ্যাকশনস, বা যেটাকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় বলি মেথডস এন্ড প্রপার্টিস। সো মেথডস এন্ড প্রপার্টিস যদি বলি, সেরকম জাভাস্ক্রিপ্টের একদম টপ মোস্ট অবজেক্টটার নাম হলো উইন্ডো। এর মধ্যে বাকি সবাই ঘুমায় আছে, এর মধ্যে আছে। সো যখন আমি বলি যে ওকে অ্যালার্ট, তার মানে কি উইন্ডোর মধ্যে সরাসরি এই মেথডটা আছে, উইন্ডো অবজেক্টের সরাসরি মেথডটা। সেই জন্য আমরা কি বলছি উইন্ডো ডট অ্যালার্ট। এই যে আমি কনসোল ডট লগ লিখছি, আসলে বিষয়টা হবে, তার মানে হলো উইন্ডোর মধ্যে কনসোল নামে আরেকটা অবজেক্ট আছে। এই আমি যদি বলি ফর এক্সাম্পল একটা মানুষ
তাহলে আমি যদি একটা অবজেক্ট হই, আবার আমার ভিতরেও কিন্তু আরো ছোট ছোট অবজেক্ট আছে, একটা অঙ্গগুলোকে আপনি আরেকটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারেন, রাইট? সবগুলো অঙ্গ মিলে আমি টপ লেয়ারে আমি আছি, তারপর সাব লেয়ারে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে। লাইকওয়াইজ উইন্ডোর মধ্যে ডকুমেন্ট আরেকটা অবজেক্ট আছে বা কনসোল আরেকটা অবজেক্ট আছে। আর সেই কনসোল অবজেক্টের মধ্যে লগটা কি জিনিস? কনসোল যেহেতু আরেকটা অবজেক্ট, তারও আবার নিশ্চয়ই কিছু মেথড থাকবে, তারও কিছু প্রপার্টিজ থাকতে পারে। যে কোনো অবজেক্ট, সেটা একটা অবজেক্টের মধ্যেরই অবজেক্ট হোক অথবা টপ লেয়ারের অবজেক্টই হোক, সে যদি অবজেক্ট হয়, আপনি আশা করবেন তার ভিতর প্রপার্টিজ পাবেন কিছু, তার ভিতর মেথড পাবেন কিছু। তাহলে ফাংশন, রাইট? সো আমরা উইন্ডোর মধ্যে উইন্ডো একটা অবজেক্ট, তার মধ্যে কনসোল আরেকটা অবজেক্ট, তার মধ্যে লগ একটা ফাংশন। যখনই ফাংশন তখনই দেখবো এটা প্যারেনথেসিস থাকবে। প্যারেনথেসিস মিন ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি অবজেক্ট প্রপার্টিজ, সেই কারণে এখানে যে সবগুলো ডকুমেন্ট ডট রাইট এরকম করে লেখা হয়েছে উইন্ডো ডট অ্যালার্ট, সবগুলো শুরুতে আসলে কি আছে? উইন্ডো না লিখলেও আছে। তার জন্য আমরা যদি উইন্ডো না লিখি, স্টিল ইট উইল ওয়ার্ক। কারণ আপনি যদি না লিখেন, ও তো জানে এটা উইন্ডোর মধ্যে খুঁজতে হবে, কারণ একটাই তো টপ লেয়ারে আছে, কাজে ও আসলে উইন্ডোর মধ্যে খুঁজবে বলে আমরা দেখব এক্সাম্পল গুলোতে আসলে উইন্ডোটা নাই। আপনি যদি নেটে দেখেন, ঘাটেন, নিজেও করেন, আমরা কেউ আসলে ইন প্র্যাকটিক্যাল লেখার সময় উইন্ডো ডট লিখি না। বুঝে গেল বিষয়টা? সো মোটামুটি ভাবে আমরা একটা 10 মিনিটের 15 মিনিটের ব্রেক নেই, আসরের নামাজ পড়ে নেই। কতক্ষণ লাগবে ব্রেক? লাঞ্চ করেন না এমন কেউ আছেন? So 20 minutes? 10 minutes, তাহলে 15 minutes. So 15 minutes পর আমরা নেক্সট ইয়েতে যাব, কিন্তু তার আগে আমাকে এনশিওর করেন মোটামুটি জাভাস্ক্রিপ্টের এই কিভাবে ডিসপ্লে করতে হয় এবং ভ্যারিয়েবলস একটা ইনিশিয়াল ধারণার ব্যাপারে সবাই কনফিডেন্ট, না কোনো কোশ্চেন আছে? কনফিডেন্ট? ওকে, গুড, থ্যাংক ইউ। সো 4:03 বাজে আমরা 4:18-তে আবার ক্লাস করব। হ্যাঁ, তুমি